মুক্ত শিক্ষার প্রিয় ছাত্রছাত্রীরা, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আমি সুমনা কর্মকার আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের পরিপাকতন্ত্র চ্যাপ্টারটি পড়াচ্ছি। তো দেখো, পরিপাকতন্ত্রকে আমরা প্রথমে ভাগ করেছি দুটো ভাগে, অর্থাৎ পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীকেও আমরা আরও বিভিন্ন ভাগে ভাগ করছি। তার আগে পৌষ্টিক নালী অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কিভাবে ডাইজেস্ট হচ্ছে বা কিভাবে তার প্রত্যেকটা মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে আমাদের সেটা আমরা লক্ষ্য করি। তাহলে প্রথমে কী দরকার, তার জন্য পৌষ্টিক একটা নালী, অর্থাৎ প্রথমেই আছে আমাদের মুখছিদ্র। তো মুখছিদ্রের মধ্যে কী কী দেখতে পাচ্ছি, তার কী কী কাজ, সেটি হচ্ছে যেটি আমাদের খাদ্যনালী তার প্রথম অংশ। এটি কোথায় থাকছে, দুটো ঠোঁটের যে মাঝখান থেকে আমরা যে খাবারটা নিচ্ছি তো সেখানে থাকছে কি মুখছিদ্র। তারপরে কি থাকছে মুখগহ্বর, এটা হচ্ছে মুখছিদ্রের পরবর্তী অংশ। এরপরে খাদ্য কোথায় যাচ্ছে, গ্রাসনালী। আচ্ছা, গ্রাসনালীকে আর একটা ইম্পর্টেন্ট ঠিকানা এখানে আছে, সেটি হচ্ছে পেরিস্টালসিস। এই টার্মটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, গ্রাসনালীতে। তো এটা কি, তো প্রথমে যে খাদ্যটা সেটা প্রথমে গ্রাসনালীতে এলো, তারপরে কি হলো, গ্রাসনালীর ভেতর দিয়ে পাকস্থলীতে পৌঁছাচ্ছে। যে পাকস্থলীতে যে পৌঁছাচ্ছে, গ্রাসনালী থেকে পাকস্থলীতে যে পৌঁছাচ্ছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিকে আমরা কি বলছি, পেরিস্টালসিস। তো এর পরবর্তী কাজ হচ্ছে, এর পরবর্তী খাদ্য আমরা কোথায় যাচ্ছে, পাকস্থলীতে, অর্থাৎ যেটা স্টমাক, সেখানে যাচ্ছে। স্টমাকের কাজ কি কি, আমরা প্রত্যেকটা জিনিসের দেখতে পেলাম যে কার পরে কী কী আসছে, কিন্তু আমাদের পাকস্থলীর আমাদের কাজটা দেখতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমেই কাজ হচ্ছে খাদ্যের সাময়িক সঞ্চয়, অর্থাৎ খাদ্যটা এখানে কিছুক্ষণ জমা থাকছে। আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ধরো ডিরেক্টলি একদম গিয়ে পরিপাক হয়ে আছে সেটা নয়, তো কিছুক্ষণ গিয়ে সেটা পাকস্থলীতে থাকছে, অর্থাৎ খাদ্যের সাময়িক সঞ্চয় হচ্ছে। আর নাম্বার 2, প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পাচন। আমরা যে প্রোটিন জাতীয় বা মাছ, মাংস, ডিম যেগুলো খাচ্ছি সেই খাদ্যের আংশিক যে পাচন, অর্থাৎ কিছুটা অংশ যে পাচন হচ্ছে সেটা কিন্তু আমার পাকস্থলীতে হচ্ছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি, নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্ত্র, 5 নম্বর পয়েন্ট। এটি কি আকৃতির হয়, এটি ইউ আকৃতির হয়, পাকস্থলীর পরবর্তী অংশ। দীর্ঘ কুণ্ডলাকৃতি, অর্থাৎ কুণ্ডলী টাইপের দেখতে হয়, কিন্তু ইউ আকৃতির হয়। তো এটার ভেতরে কি কি থাকছে, এটার ভেতরে 3টে জিনিস থাকছে ক্ষুদ্রান্ত্রের ভেতরে, সেটা হচ্ছে ডিওডিনাম, জেজুনাম আর একটা হচ্ছে ইলিয়াম। অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের ভেতরে আমরা 3টে অংশ পাচ্ছি, একটা হচ্ছে ডিওডিনাম, একটা হচ্ছে জেজুনাম আর একটা হচ্ছে ইলিয়াম। এই 3টে টার্ম খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এরপরে নেক্সট চলে যাচ্ছি, ক্ষুদ্রান্ত্রের পরে আমাদের খাবার আসছে কোথায়, বৃহদন্ত্র, অর্থাৎ যেখানে আমাদের মল উৎপাদন হচ্ছে, আর কি হচ্ছে মলের সাময়িক সঞ্চয় হচ্ছে, আর কি হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিছু খাদ্য উৎপাদনের শোষণ হচ্ছে। মানে কিছুটা আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারের কিছুটা শোষণ কিন্তু বৃহদন্ত্রেও হচ্ছে। তো পরিপাক পদ্ধতিটা আমি পরে আলোচনা করছি, তার আগে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলে বলে দিচ্ছি যে কী কী পার্টসগুলো আমাদের আছে। তো আমাদের পৌষ্টিক নালীটা আমরা দেখতে পেলাম, প্রথমেই মুখছিদ্র, তারপর মুখগহ্বর, 3 নম্বরে হচ্ছে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। তো এরপরে কি কি আছে, পৌষ্টিক গ্রন্থি। আমাদের পৌষ্টিক নালী পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাচ্ছি পৌষ্টিক গ্রন্থির মধ্যে। পৌষ্টিক গ্রন্থির মধ্যে কী কী থাকছে, প্রথমেই থাকছে যকৃৎ, অর্থাৎ লিভার, অগ্নাশয় থাকছে, আর কি থাকছে অন্যান্য পৌষ্টিক গ্রন্থি, যেমন হচ্ছে লালা গ্রন্থি। এরপর আমি পুরো জিনিসটাকে একটু ডিটেলে বলে দিচ্ছি যে এর ভেতরে কী কী থাকছে এবং এর কাজ কী কী। তাহলে যকৃৎ যেটা, সেটা একটা অন্যতম আমাদের বৃহত্তম গ্রন্থি। লিভার যেটা আমরা বলছি, তাই তো। তো এই লিভার কি হয়, কি কালারের হয়, লালচে বাদামি। আর এর ওজন হয় 1.5 কেজি। তাহলে যকৃতের কালার হচ্ছে লালচে বাদামি এবং এর ওজন হচ্ছে 1.5 কেজি। পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে যকৃতের ওজন কত হতে পারে, তখন তোমরা কি লিখবে, 1.5 কেজি। ওকে, তাহলে এটা কোথায় থাকছে, এটি থাকছে মধ্যচ্ছদার নিচে উদয়গহ্বরের ডান দিকে থাকছে।
এরপরে নেক্সট কি আছে? আচ্ছা, তার আগে আমি যকৃতের কাজটা বলে দিচ্ছি। যকৃতের কাজ বিভিন্ন কাজ আছে, 6 রকম 7 রকমের কাজ আছে, কিন্তু আমি ইম্পর্ট্যান্ট কাজগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে ভ্রূণ অবস্থায় রক্তকোষ নির্মাণ করছে, মানে যখন কোনো বাচ্চা তার মানে একদম ভ্রূণ অবস্থায় আছে তখন কি হচ্ছে, রক্তের যে কোষগুলো সেই সেলগুলোকে কে তৈরি করছে? সেটা তৈরি করছে যকৃৎ। আর কি করছে? লৌহ ও ভিটামিন এ ও ডি এর সঞ্চয়স্থল, অর্থাৎ আমরা যে ভিটামিন নিয়েছি তার ভেতরেও তো লোহা বর্তমান, তো ভিটামিন সেট এটা এবং ডিটা এটাও কিন্তু সঞ্চয় করছে যকৃৎ। আর কি হচ্ছে? রক্তে গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বজায় রাখছে, অর্থাৎ আমরা রক্তের ভেতরে যে গ্লুকোজটা আছে অর্থাৎ C6H12O6 যে গ্লুকোজটা আছে তার মাত্রা বজায় রাখছে। আর কি করছে? অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ আমরা যে প্রোটিনটা খাচ্ছি প্রোটিনটা ভেঙে গিয়ে কী হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড সেটাকেও ঠিকঠাক বজায় রাখছে। আর একটা জিনিস যেটা মেন কাজ সেটা হচ্ছে রক্ত থেকে দূষিত পদার্থের বের করে দিচ্ছে, অর্থাৎ আমাদের রক্তের ভেতরে যদি কোনো রকম পলিউশন কিছু চলে আসে, যদি সেটা রক্তটা যদি নোংরা করে দেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ঠিক করতে অর্থাৎ অপসারণ করতে সাহায্য করে যকৃৎ। এরপরে নেক্সট আমাদের স্টেজ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে আমরা কি বলি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বলছি। এটি কোথায়, এটা কি আকারে দেখতে হয়? এটি প্রথমত হয় সি আকৃতির। সি আকৃতি খাঁজের মধ্যে অবস্থিত, রং ক্রিম বা ঘি রঙের, অর্থাৎ আমরা যকৃৎকে যেমন দেখলাম লালচে বাদামি, তাহলে অগ্নাশয় হচ্ছে ঘি বা বাদামি, যেটা হচ্ছে ক্রিম কালার। এরপরে কি বলছে? এর গঠন কোথায় থাকছে? খাঁজ কাটা পাতার মতো দেখতে। অগ্নাশয় যেটা সেটা হচ্ছে খাঁজ কাটা একটা পাতা যেরকম হয় ঠিক সেরকম টাইপের দেখতে। এরপর এর কাজ আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অগ্নাশয় থেকে যে পাচক রসটা খরিত হচ্ছে, অর্থাৎ আমাদের যকৃতের পরে অগ্নাশয়তেও পাচক রস খরিত হয়, তো সেটা কি করছে? সেটাকে কি বলছে? অগ্নাশয় রস। এই অগ্নাশয় রসটা কোথায় যাচ্ছে? এই অগ্নাশয় রস বলছে অগ্নাশয় নালিকার মধ্যে বাহিত হয়ে সাধারণ নালীর মাধ্যমে ডিওডিনামে আসে। এরপরে কি নেক্সট আমাদের হচ্ছে অন্যান্য পৌষ্টিক গ্রন্থি, যার ভেতরে লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি কোথায় থাকছে? 3 জোড়া থাকছে, প্রধান 3 জোড়া থাকছে লালা গ্রন্থি। এর কাজ কি হচ্ছে? তো কাজটা আমি লিখে দিই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ লালা গ্রন্থিকে আমরা 3 প্রকার দেখতে পাচ্ছি। তো লালা গ্রন্থির কাজ কি আছে? প্রথম হচ্ছে লালা ক্ষরণ করে যাতে টায়ালিন এনজাইম থাকে, অর্থাৎ আমাদের মুখের ভেতরে যে লালাটা উৎপন্ন হচ্ছে তার ভেতরে টায়ালিন নামক এক ধরনের উৎসেচক থাকছে। আর কি হচ্ছে? যেটি হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা যে খাদ্যটা খাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে পাচন ঘটাচ্ছে। আর কি হচ্ছে? ওই এনজাইম শর্করা জাতীয় খাদ্যের আংশিক পাচন ঘটাতে সাহায্য করে, অর্থাৎ পুরোপুরি না হলেও আংশিকভাবেও তো সেটা সাহায্য করছে। আর একটা কী করছে? পাকস্থলী ক্ষুদ্রান্তের ভেতরে অনেক গ্রন্থি থাকে যা পাচক রস ক্ষরণ করে, অর্থাৎ ক্ষুদ্রান্তের ভেতরে কিছু অনেক রকম গ্রন্থি থাকছে যেটি কি করছে? পাচক রস ক্ষরণ করছে। এরপরে আমরা কি করছি? পদ্ধতিতে চলে যাচ্ছি। আমরা পুরো পৌষ্টিক নালী বা পৌষ্টিক গ্রন্থি ব্যাপারটা আমরা জেনে গেছি। তো এরপর আমাদের মেন কথা হচ্ছে যে পরিপাক পদ্ধতিটা কিভাবে হচ্ছে, তাই তো? তো তার জন্য আমরা তাকে 2টো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তো যান্ত্রিক পদ্ধতি কি থাকছে? যান্ত্রিক পদ্ধতিতে দাঁত, জিভ, গ্রাসনালী, পাকস্থলী অংশগ্রহণ করছে যান্ত্রিক পদ্ধতির ভেতরে। এবার কি হচ্ছে? খাবারটা যখনই মুখে এলো তখন দাঁত কী করলো? সেটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিল। তারপরে কি হলো? সেটা কী করলো? জিভ কী করলো? সেটাকে সেই কাজটাতে সাহায্য করলো। আমরা যে টুকরো করছি তার ভেতরে শুধু দাঁত তো অংশগ্রহণ করছে না, জিভও সেমভাবে অংশগ্রহণ করছে। তার সাথে কি হচ্ছে? লালার সঙ্গে আমাদের মুখের ভেতরে যে লালাটা উৎপন্ন হলো তার সঙ্গে মিশে গিয়ে একটা মণ্ড তৈরি করলো, অর্থাৎ খাবারটাকে যাতে ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় সেই মণ্ডটা তৈরি করলো মুখের ভেতরে। আর কি হলো? সেটি কি হলো? সেই তারপরে গ্রাসনালী থেকে সেটি পাকস্থলীতে পৌঁছলো, অর্থাৎ মুখের ভেতরেই ডাইজেশনের কিন্তু আমাদের অর্ধেক কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যান্ত্রিক পদ্ধতি এটুকুই। এরপরে আমরা চলে যাচ্ছি রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিতে কি থাকছে? সেখানে পৌষ্টিক নালীর মাধ্যমে খাদ্যের পাচন ঘটছে, অর্থাৎ পাকস্থলীতে চলে যাওয়ার পর সেটি কোথায় যাচ্ছে? ক্ষুদ্রান্তে যাচ্ছে, তারপরে বৃহদান্ত্রে যাচ্ছে। তো কি হলো? গ্রাসনালী ও বৃহদান্ত্রে কোনো রকম পাচন ঘটছে না। তাহলে গ্রাসনালী আর বৃহদান্ত্রে যদি পাচন না ঘটে তাহলে কোথায় ঘটছে? এটা ঘটছে মুখগহ্বরে, পাকস্থলীতে আর ক্ষুদ্রান্ত্রের ভেতরে। তো
তো এটুকুই ছিল আমাদের দুটো পদ্ধতি। এরপরে আমি কিছু জিনিস তোমাদেরকে ইনক্লুড করে বলে দিতে চাইছি, সেটা হচ্ছে মুখগহ্বরে খাদ্যের পাচন। অর্থাৎ খাদ্য উপাদান যদি শর্করা হয় বা কার্বোহাইড্রেট হয়, তো সেক্ষেত্রে প্রয়োজনীয় উৎসেচক কী কী? সেটি হচ্ছে টায়ালিন। যদি কার্বোহাইড্রেট হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় উৎসেচক হচ্ছে টায়ালিন। এটা তো নেক্সট যেমন তোমরা দেখতে পাচ্ছ, পরিপাক পদ্ধতি থেকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা যান্ত্রিক পদ্ধতি আর একটা রাসায়নিক পদ্ধতি। তো এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি যে মুখগহ্বরে মানে মুখের ভেতরে যে পাচনটা হচ্ছে, সেখানে কার্বোহাইড্রেটের জন্য কি কি লাগছে, কি কি প্রয়োজনীয় উৎসেচক, সেটা হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। অর্থাৎ টায়ালিন যেটা মুখের ভেতরে যে লালারসের ভেতরে যে উৎসেচকটা উৎপন্ন হচ্ছে টায়ালিন, সেটি হচ্ছে এখানকার প্রয়োজনীয় উৎসেচক। আর কি হচ্ছে ক্ষরণস্থল কোথায় হচ্ছে, সেটা লালাগ্রন্থি। আর কি তৈরি হচ্ছে বিক্রিয়ালব্ধ যে উপাদানটা, সেটা তৈরি হচ্ছে মল্টোজ অর্থাৎ পাকমণ্ড, যে পাকমণ্ডটা তৈরি হয়ে আমাদের পাকস্থলীর ভেতরে যাচ্ছে। এরপর নেক্সট কি দেখতে পাচ্ছি প্রোটিন। প্রোটিনের জন্য কি, প্রোটিনের জন্য কোনো প্রয়োজনীয় উৎসেচক নেই। আর কি নেই, কোনো ক্ষরণস্থলও নেই। তাহলে কি তৈরি হচ্ছে, উপাদান তৈরি হচ্ছে প্রোটিন। আর লিপিডের ক্ষেত্রেও কোনো রকম উৎসেচক কিছু দরকার নেই। আর কি কোনো ক্ষরণস্থল এখানেও নেই। আর কি লাগছে, সেখানে কি তৈরি হচ্ছে বিক্রিয়ালব্ধ উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ। এরপর আমি চলে যাচ্ছি, আমরা মুখগহ্বরে দেখে নিলাম পাকস্থলীতে খাদ্যের পাচন কিভাবে হচ্ছে। পাকস্থলীতে খাদ্যের পাচন, তো প্রথমে যে পাকমণ্ডটা আমাদের মুখের ভেতরে তৈরি হয়েছিল, যেটি গ্রাসনালীতে এলো, তো সেটা এখন কোথায় যাচ্ছে, সেই পাকমণ্ডটার জন্য প্রয়োজনীয় কোনো উৎসেচক নেই, কোনো ক্ষরণস্থল নেই, কিন্তু যেটি তৈরি হচ্ছে অর্থাৎ বিক্রিয়ালব্ধ যে উপাদানটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে মল্টোজ। এরপর প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাদ্যের জন্য কী লাগছে, পেপসিন। অর্থাৎ আমরা যেটা একটা প্রথম দেখেছিলাম উৎসেচক টায়ালিন, এখন দেখতে পাচ্ছি পেপসিন। সেটি কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে বা পাকস্থলীর ভেতরে যে এই সেলটা আছে, সেই এই সেলের প্রভাবে কিন্তু সক্রিয় পেপসিন উৎসেচকটি। এটি কোথায় ক্ষরণ হচ্ছে, পাকস্থলীর ভেতরের দেওয়ালের পৌষ্টিক গ্রন্থিতে। পাকস্থলীর ভেতরের যে ওয়ালটা আছে, যে দেওয়ালটা আছে, তার ভেতরে যে পৌষ্টিক গ্রন্থিতে, সেখানে এটা কি হচ্ছে, ক্ষরণ হচ্ছে। আর যেটা আমরা পাচ্ছি সেখান থেকে কি পাচ্ছি আমরা, পেপটোন বা পেপটাইড। অর্থাৎ যে বিক্রিয়ালব্ধ উপাদান যেটা, সেটা পেপটোন বা পেপটাইড। এরপরে ফ্যাট জাতীয় যখন হচ্ছে বা স্নেহ পদার্থ জাতীয়, তার জন্য কোনো রকম উৎসেচক নেই, কোনো ক্ষরণস্থল তার নেই, কিন্তু আমরা বিক্রিয়ালব্ধ উপাদান কি পাচ্ছি, ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ। এরপর নেক্সট কিছু ছক তোমাদের আছে, যেরকম ক্ষুদ্রান্তের পাচন, তো সেটিও আমি একটু বলে দিচ্ছি। ক্ষুদ্রান্তের জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ডিওডিনামে। ডিওডিনামের ভেতরে যেটি লাগবে সেটি প্রথমেই কি উৎসেচক লাগছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এই উৎসেচকটি লাগবে। কোথায় ক্ষরণ হবে, অগ্নাশয় বা প্যানক্রিয়াসে। কি উপাদান পাওয়া যাবে, গ্লুকোজ। বইতে তোমাদের পদ্ধতিটি খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা পড়বে। তো আমি তোমাদের যেটুকু বলতে চাইছি যে ডিওডিনামে যখন এটা হচ্ছে, তখন আমাদের যে উৎসেচক বা এনজাইম যেটা লাগছে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। সেটা কোথায় ক্ষরণ হচ্ছে, সেটি হচ্ছে অগ্নাশয়ে। আর আমরা কি বিক্রিয়ালব্ধ উপাদান যেটা আমরা পাচ্ছি, সেটা পাচ্ছি গ্লুকোজ। তেমনি আর একটা এনজাইম আমাদের লাগছে, সেটি হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন বা প্যানক্রিয়াটিক, এটাও কোথায় ক্ষরণ হচ্ছে, এটাও ক্ষরণ হচ্ছে কিন্তু অগ্নাশয়ে। কি কি আমরা পাচ্ছি এখান থেকে, আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড। তো আমরা পেয়ে গেলাম অ্যামাইনো অ্যাসিড। এরপরে আরেকটা তোমাদের খাদ্য উপাদান কি হতে পারে, এরপরে যদি তুমি নাও ফ্যাট যদি তুমি খাদ্য উপাদান নাও, সেক্ষেত্রে তোমার উৎসেচক কী কী লাগছে, সেটি লাগছে
प्रोटियोलाइटिक और पैनक्रियाटिक लाइपेज। प्रोटियोलाइटिक और पैनক্রিয়াটিক লাইপেজ লাগছে উৎসেচক, আর সেটি কি তৈরি, সেটি কোথায় ক্ষরণ হচ্ছে? সেম অগ্নাশয়ে ক্ষরণ হচ্ছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা ডিওডেনামি পাচন হচ্ছে, অর্থাৎ পুরোটাই অগ্নাশয়ে আমার ক্ষরণস্থল হচ্ছে। এরপর আমরা এখান থেকে কী কী পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তো আমরা প্রথমে দেখে নিলাম পেপসিন, তার জন্য আমরা কি পাচ্ছি? পেপটোন আর পেপটাইড। আবার যখন আমরা দেখতে পাচ্ছি প্যানক্রিয়াটিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ লাগছে, কিন্তু আমরা পাচ্ছি গ্লুকোজ। আবার যখন আমরা ট্রিপসিন যখন উৎসেচকটা লাগছে, তখন আমরা কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড। আবার যখন আমরা ফ্যাট নিচ্ছি, তখন কি হচ্ছে? তখন আমাদের লাগছে হচ্ছে প্রোটিওলাইটিক বা প্যানক্রিয়াটিক লাইপেজ, কিন্তু তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। এরপরে নেক্সট হচ্ছে জেজুনামে পাচন। ডিওডিনাম আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে জেজুনাম, তার জন্য কি কি উৎসেচক লাগবে, কোথায় ক্ষরণস্থল হবে, আর কি কি বিক্রিয়ালব্ধ উপাদান পাবো, আমি পুরোটাই বলে দিচ্ছি। তো জেজুনামে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে আমি যদি নিই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে কোথায় কী কী উৎসেচক লাগছে? মল্টোজ, সুক্রোজ और ল্যাকটোজ। উৎসেচকের যে ক্ষরণস্থল সেটা কোথায় হবে? সেটা হবে আন্ত্রিগ্রন্থি। কি পাওয়া যাচ্ছে? গ্লুকোজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাচ্ছি? বিক্রিয়ালব্ধ উপাদান, সেটা হচ্ছে গ্লুকোজ পাচ্ছি। তার জন্য কি কি আমাদের উৎসেচক লাগছে? মল্টোজ লাগছে, সুক্রোজ আর ল্যাকটোজ লাগছে। কোথায় ক্ষরণ হচ্ছে? আন্ত্রিগ্রন্থিতে। এরপর নেক্সট কি আছে? ধরো আমি নিলাম পলিপেপটাইড। আমি যদি পলিপেপটাইড নিই, তাহলে সেক্ষেত্রে তৈরি কোথায় ক্ষরণস্থল হচ্ছে? আন্ত্রিগ্রন্থিতে। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে উৎসেচক কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, সেম উৎসেচক কিন্তু আমি নিতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে তোমার উৎসেচক হবে ইরেপসিন, ক্ষরণস্থল হচ্ছে আন্ত্রিগ্রন্থি। কি পাচ্ছি আমি? পাচ্ছি আমি অ্যামাইনো অ্যাসিড। তাহলে পলিপেপটাইড যদি আমি নিই, সেক্ষেত্রে আমার উৎসেচক ইরেপসিন, ক্ষরণস্থল হচ্ছে আন্ত্রিগ্রন্থি, এবং আমি পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড। নেক্সট আমি কি নিতে পারি? সেটা নিতে পারি হচ্ছে অবশিষ্ট ফ্যাট। সেক্ষেত্রে কি হচ্ছে? লাইপেজ লাগছে আমার উৎসেচক, ক্ষরণস্থল একদম সেম, আন্ত্রিগ্রন্থি একদম সেম, আর কি পাচ্ছি আমি? ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জেজুনামে বলো বা ডিওডিনামে পদ্ধতিতে কিন্তু অনেকটাই সেম। তাহলে অবশিষ্ট ফ্যাট যেটা, তার জন্য আমার কি কি উৎসেচক লাগছে? লাইপেজ লাগছে, সেটিও ক্ষরণ হচ্ছে আন্ত্রিগ্রন্থিতে, আর আমি পাচ্ছি কি কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এরপর একটা জিনিস আমাদের যেটা মেন কথা, সেটা হচ্ছে খাদ্যের শোষণ। যদি আমরা কার্বোহাইড্রেট নিই, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি তৈরি হচ্ছে? শোষিত হয়ে খাদ্যটা তৈরি হচ্ছে গ্লুকোজ। সেমভাবে যখন আমি প্রোটিন নিচ্ছি, সেটা কিন্তু শরীরের ভেতরে ভেঙে গিয়ে কি তৈরি করছে? অ্যামাইনো অ্যাসিড। আর যখন আমি ফ্যাট নিচ্ছি বা লিপিড নিচ্ছি, ফ্যাট আর লিপিড যদি নিই, তো সেক্ষেত্রে সেটি তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেঙে গিয়ে তৈরি করছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তো
খাদ্যের শোষণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে পৌষ্টিক নালীতে বিভিন্ন জায়গায় খাদ্যটা পৌঁছাচ্ছে, কিভাবে সেটি ভেঙে যাচ্ছে। কিন্তু আমাদের যে তিনটি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন কার্বোহাইড্রেট ভাঙছে তখন সেটা কি তৈরি করছে, মানে অর্থাৎ পাচিতভাবে তৈরি করছে সেটি গ্লুকোজ, পুরো জিনিসটা পাচন হয়ে যাচ্ছে। তো প্রোটিন যখন ভেঙে যাচ্ছে সেটি পাচিতভাবে তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট আর লিপিড যখন আমি খাচ্ছি সেটা কীভাবে ভাঙছে, সে কী তৈরি করছে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এরপরে যেটা তোমাদের চলে আসছে সেটা হচ্ছে ব্যবহার। ব্যবহার কি? আমরা যে গ্লুকোজটা যে শোষণ করলাম সেটি কোথায় পৌঁছাচ্ছে, রক্তে যাচ্ছে। তারপর কি হচ্ছে, তো পাচিত খাদ্যের ব্যবহার অর্থাৎ যে বিপাকটা হলো, এরপরে পাচিত খাদ্যটাকে আমরা কিভাবে ব্যবহার করব তার জন্য কিছু কিছু পয়েন্টস আছে। যেমন প্রথমেই শোষিত যে গ্লুকোজটা সেটা কোথায় পৌঁছাচ্ছে, রক্তের ভেতরে চলে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, শ্বসন অর্থাৎ রেসপিরেশনের মাধ্যমে কি হচ্ছে, সেটা জারিত হয়ে কি তৈরি করছে, শক্তি উৎপন্ন করছে, মানে কি এটিপি রূপে। মানে আমরা যে কাজটা করছি, আমরা যে কোনো যে কাজটা করছি তার জন্য শক্তি কোথা থেকে পাই, খাবার থেকেই তো পাই। তাহলে কি হচ্ছে, অর্থাৎ আমাদের শোষিত যে গ্লুকোজটা আমরা পেয়েছিলাম সেটা প্রথমে ব্লাডে গেল, ব্লাড থেকে রেসপিরেটরি অর্গানসের মাধ্যমে বা শ্বসনের মাধ্যমে জারিত হয়ে শক্তি উৎপাদন করলো। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে যেটা বাড়তি গ্লুকোজ সেটা কি হচ্ছে, যকৃতে যাচ্ছে অর্থাৎ লিভারে চলে যাচ্ছে, আর কি তৈরি করছে, গ্লাইকোজেন তৈরি করছে, গ্লাইকোজেনে পরিণত করছে, আর কি করছে, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছে। থার্ড পয়েন্ট আমাদের কি হচ্ছে, শোষিত যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করছে, অর্থাৎ প্রোটিনটা ভেঙেই তো আমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, কিন্তু যেটা শোষিত অ্যামাইনো অ্যাসিড সেটা সংযুক্ত হয়ে আবার প্রোটিন গঠন করলো। সেই প্রোটিন গঠন করে সেটা কি করছে, সেটা বিভিন্ন বস্তু গঠন করতে সহায়ক, যে কোনো মানে বিভিন্ন রকমের বস্তু গঠন করতে সহায়ক, অর্থাৎ এই প্রোটিনটা আর একটা কী করছে, যেটা অতিরিক্ত যে প্রোটিনটা থাকছে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন মুক্ত হচ্ছে, সেখান থেকে কি মুক্ত হচ্ছে, নাইট্রোজেন মুক্ত হচ্ছে। আর কি হচ্ছে, তার সরল শর্করা হিসাবে দেহে ব্যবহৃত হয়, মানে আমরা যেটা সিম্পল যে কার্বোহাইড্রেটটা সেটা আমরা শরীরে ব্যবহার করতে পারি, তো সেই হিসাবে সেটা শরীরে ব্যবহৃত হচ্ছে। এরপরে নাম্বার 4 চলে যাচ্ছি, শোষিত যে ফ্যাটটা, অর্থাৎ আমরা যে লিপিডটাকে ভেঙে কিভাবে ফ্যাট তৈরি হলো সেটা দেখলাম। তো শোষিত যে ফ্যাটটা সেটা কিছু কোষীয় অঙ্গাণু গঠনে ব্যবহৃত হয়। কোষের ভেতরে যে কোষীয় অঙ্গাণু অর্থাৎ মাইটোকন্ড্রিয়া বা যে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যে কোনো কোষীয় অঙ্গাণু গঠনে ব্যবহৃত হচ্ছে এই শোষিত ফ্যাটটা। আর একটা কী হচ্ছে, এই অবশিষ্ট ফ্যাটটা কলায় সঞ্চিত হচ্ছে, মানে কোষ থেকে যে কলাটা গঠন হচ্ছে সেখানেও কিন্তু সঞ্চিত হচ্ছে। তো এরপরে তোমাদের ব্যবহার হয়ে গেল জানা, পুরো পদ্ধতিটাই তোমরা জানো। আমি তোমাদের কিছু কোশ্চেন বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করবে। যেমন পাচিত ড্যাশ অধিকাংশই ক্ষুদ্রান্ত্রের ড্যাশ অংশে শোষিত হয়, অর্থাৎ শূন্যস্থান পূরণ। আবার কি, সঠিক শব্দটির পাশে টিকচিহ্ন দাও। পাচন শেষে শর্করা পরিণত হয় কিসে, গ্লুকোজে না গ্লিসারলে। ভিলা শোষণতন্ত্র বৃদ্ধি ও হ্রাস করে। আর কি কিছু শর্ট কোশ্চেন, যেমন উদ্ভিদ কিভাবে পুষ্টি লাভ করে, হলজৈবিক পুষ্টির পর্যায়গুলো বলো, ভিটামিন কোথা থেকে পাওয়া যায়, গুরুত্ব, খনিজ লবণের অভাবে কী কী রোগ হয়, বৃহদন্ত্রের কাজ কী, বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদের বইতে দেওয়া আছে। তো নিচে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি থেকে তোমরা পিডিএফে প্রত্যেকটি উত্তর পেয়ে যাবে। ভালো করে পড়বে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। থ্যাংক ইউ।